নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 14 পর্ব। মশাই দেখছি ডুমুরের ফুল হয়ে গেছেন। সেই যে গালটি একবার দেখিয়ে সরে পড়লেন, আর দর্শন নেই। পাঁচু ভাদুরী শিবনাথের হাত চেপে ধরে জোরে। তার দরজার সামনে দিয়ে শিবনাথ বাঁ দিকের গলিতে রমেশের চায়ের দোকানে চা খেতে যাচ্ছিল। না, ভেবেছি আজ আর না, কাল সন্ধ্যার দিকে এসে মাথা ও মুখটা সাফ করব। আচ্ছা লোক আপনি, আক্ষেপের সুরে পাঁচু ভাদুরী বলল। আমরা সেলুন খুলেছি বলে কি সারাক্ষণ ওইসব চিন্তা করছি ঠাউরেছেন নাকি? কেন, দেশের কথা 5 ইয়ার প্ল্যান নিয়ে 2-4টে কথা বলার উপযুক্ত নই বলে ঘেন্না করেন বুঝি? না না, ছি। শিবনাথ এভাবে আক্রান্ত হবে বুঝতে পারেনি। কাজে কর্মে ব্যস্ত, তাই। সকালের ডেলি পেপারখানা আমরাও একটু আধটু দেখি স্যার। একেবারে খুরকাচি নিয়ে পড়ে থাকি যদি মনে করেন অবিচার করা হবে। পাঁচু হাসল। না না, আমি সে কখনো মনে করি না। কি ব্যাপার? শিবনাথ আর হাতটা ছাড়াতে চেষ্টা করল না। আসুন স্যার, ভেতরে আসুন, আপনাকে একটু দরকার। শিবনাথ প্রায় ঘেমে উঠল, কিন্তু উপায় নেই। এই পরিবেশে যতক্ষণ আছে এদের এড়িয়ে চলা শক্ত। পাঁচুর সঙ্গে সে উর্বশী হেয়ার কাটিং সেলুনে ঢুকল। বসুন স্যার, এই চেয়ারটায় বসুন। পাঁচু আঙুল দিয়ে যে চেয়ারটায় বসে লোকে চুল কাটে, দাড়ি কামায়, তারই একটা দেখিয়ে দিল। শিবনাথ বসে লক্ষ্য করল ওধারে আর একটা উঁচু চেয়ারে বিধু মাস্টার বসে আছে। মাথায় হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবছে মনে হয়। সিগারেট খান? পাঁচুর বাড়িয়ে দেয়া প্যাকেট থেকে শিবনাথ একটা সিগারেট তুলল। কি খবর, কি ব্যাপার, আমাকে দরকার হলো হঠাৎ? ওধার থেকে বিধু বলল, আর কে আছে বাড়িতে বলুন? এসব বিষয় কনসাল্ট করতে কি আর ছাগল গরুকে ডাকবো? তাছাড়া শেখর ডাক্তার তো মেয়ের মামলা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, শুনেছেন? হ্যাঁ, একটু একটু কানে এসেছে। শিবনাথের বলার ইচ্ছা ছিল না, তবু তাকে বলতে হলো। এধার থেকে পাঁচু বলল, অবশ্য ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমি রমেশের সঙ্গেও পরামর্শ করতে পারতাম, কিন্তু জানেন তো, বলেছি আপনাকে হারামজাদার সঙ্গে আমার কি সম্পর্ক। শালা ছায়া মারাতে আমার ঘেন্না হয়। মশাই বলবো কি? আহা, তুমি ওর কথা আবার তুলছ কেন? চোর, ব্ল্যাক মার্কেটিয়ার নাম্বার 1। যদি মহাসদ্ভাবও থাকতো তোমাদের মধ্যে দুষ্টু বুদ্ধি ছাড়া আর কিছু দিত না পাঁচু, আমি হলপ করে বলতে পারি। পাঁচু কথা বলল না। আপনি কি বলাইকে দেখেছেন আজ বা কাল? রাতারাতি বেটার চেহারা পাল্টে গেছে, লক্ষ্য করেননি? না তো। শিবনাথ একটা শুকনো ঢোক গিলল ও মৃদু হেসে প্রশ্ন করল, কাজকর্মের কিছু সুবিধে করেছে বুঝি? বলছে না, কিন্তু আই ডাউট সামথিং, বুঝলেন মশাই। ওর গায়ে নতুন শার্ট, পায়ে নতুন চটি, পরশু ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া লুঙ্গি ছিল, আপনার চোখে পড়েছে নিশ্চয়। বিধু মাস্টার তার দাড়ির জঙ্গলে হাত বুলিয়ে বলল, 2 দিন ধরে দেখছি তৃপ্তিনিকেতনের সামনে দিয়ে যেতে আসতে বলাইটা রমেশের সঙ্গে কি যেন ফিসফাস গুজুর গাজুর করছে। মাস্টারের যেমন কথা। এবার পাঁচু মুখ খুলল। এ বাজারে 2-4 আনার সাবান বেগুন বেচে কেউ পেট চালাতে পারে না, তাও কি 1-3টে মুখ। তার রমেশ যদি ওকে একটা বড় রকমের ব্যবসা বাণিজ্যে টেনে নেয় তো হিংসে করার কি আছে? তবু খেয়ে বাঁচু। অমলের যেমন দশা হয়েছে, কোথায় গেছে ও ঘোল পাড়ায়। বলাইচরণকেও আমরা হারাতুম। তা ওর রমেশ বাবা যদি ওকে রক্ষা করে, মন্দ কি? কি বলেন স্যার? কাটা ঠোঁট ফাঁক করে পাঁচু হাসে। শিবনাথ নীরব, ক্লান্ত, সত্যি ভীষণ ক্লান্তি বোধ করছিল সে এদের এ সমস্ত কথাবার্তা, অমল, বলাই কি রমেশ সংক্রান্ত নিন্দাবাদ শুনে। কিন্তু হুট করে উঠে পড়বারও উপায় ছিল না। অগত্যা নিরুপায় হয়ে সে সময় দেখতে এদিক ওদিক তাকায়। পাঁচুর সেলুনে সব আছে, ঘড়ি নেই।
মশাই, সে কথাই এতক্ষণ বোঝাচ্ছিলাম পাঁচু ভায়াকে। ওপরের ঘরখানা কাউকে ভাড়া টাড়া না দিয়ে সে নিজেই রাখুক, এবং আমি ক্রমাগত দুদিন চিন্তা করে ওকে যে বুদ্ধিটা দিলুম তাতে সে মোটেই সাহস পাচ্ছে না, বলছে চলবে না। কি বুদ্ধি? প্রশ্নটা মুখ দিয়ে বার করল না শিবনাথ। একটু উৎসুকভাবে সে মাস্টারের মুখের দিকে তাকালো। পাঁচু শিবনাথের দিকে তাকিয়ে হাসছিল। আমি কি আর কাউকে ডেকে আনছি ঘর ভাড়া দিতে, বুঝেছেন স্যার? যেন খবর পেয়ে মাছির মতো সব উড়ে এসে আমায় ছেঁকে ধরছে। ৫৫ তলার রাখহরি সরখেল বলছিল, আমায় দাও, ৬০ টাকা সেলামি নাও, আমি আমার বেহালা হারমোনিয়ামের দোকান ওদিক থেকে তুলে এদিকে নিয়ে আসি, সেখানে সুবিধে হচ্ছে না। চিংড়িঘাটার তারিণী চক্রবর্তী চেয়েছিল অ্যালোপ্যাথি ওষুধের দোকান খুলতে, ৯০ টাকা সেলামি সাধল। মঠপুকুরের মোহন চাইছে এটাকে তার দাঁত তোলাই বাঁধাইয়ের চেম্বার করতে। পাগলডাঙ্গার সেই চাঁদশির ডাক্তার, কি যেন নাম, ওপরের একখানা ঘরের জন্যে ৩ বার এসে ঘুরে গেছে ২ মাসের অ্যাডভান্স ভাড়া নিয়ে। পাঁচু থামতে বিধু মাস্টার বলল, আরো বলো, থামলে কেন? সেই যে চীনা বাজারের সোনার দাঁত পড়া বুড়ো চীনাটা কত টাকা যেন সেলামি সেধেছিল, সলভেন্ট পার্টি, কিন্তু পাঁচু ভায়া তাকেও বিদেয় করে দিলে এক কথা বলে। কি কথা যেন জানতে উৎসুকভাবে শিবনাথ পাঁচুর দিকে তাকায়। পাঁচু কিছু বলে না। নতুন সিগারেট ধরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে মুখ করে কি ভাবে। পাঁচুর হয়ে বিধু বলল, এক কথা ভায়ার আমার, সেলামির টাকা ২০টা, ও আমি হাত দিয়ে ছুঁই না। আমার কি রোজগারে ভাঁটা পড়েছে যে ইয়ে নিয়ে হাত কালো করব? দেখুন দেখুন শিবনাথ বাবু, আজও যে পৃথিবীতে ধর্ম আছে, চন্দ্রসূর্য ওঠে, পাঁচু তার বড় প্রমাণ। না, পাঁচুর সামনেই আমি বলি, মদ খাক আর ইয়ে বাড়ি যাক, পাঁচুর অন্তরটা মহৎ। সে কত খাঁটি আমি তার পরিচয় পেয়েছি। চোখের সামনে তো দেখলাম সাধারণ একটা ঘর ভাড়া দেবার ব্যাপারে। যেন প্রশংসার উচ্ছ্বাসে মাস্টারের চোখে জল এসে গেল। দরজা থেকে সরে এসে পাঁচু শিবনাথের সামনে দাঁড়ায়। শিবনাথ উঠি উঠি করে উঠতে পারছে না। যাকগে, আসল কথা বলি আপনাকে শিবনাথ বাবু, পাঁচু যদি একান্তই এখন কাউকে ঘর না দেয়, আমি বলছিলাম কি, উঠতি অঞ্চল, লোকজনের বিলাস বেসানো বেড়েছে খুব। শহরে অবশ্য এর অভাব নেই। ক্যানেল সাউথ রোডে আজ যদি একটা ম্যাসেজ ক্লিনিক খোলা যায়, ভালো চলে। এ সম্পর্কে আপনার কি অভিমত? শিবনাথ ফ্যাল ফ্যাল চোখে বুড়ো মাস্টারের দিকে তাকিয়ে রইল। বিধু মাস্টার হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাল রাত্রে আইডিয়াটা আমার মাথায় এলো। চামেলিকে পড়িয়ে ওখান থেকে বেরিয়ে, বুঝলেন শিবনাথ বাবু, খাল পার হয়ে হাঁটছি, আর প্রবলেমস অফ প্রেজেন্ট ডেজ, এই ধরুন খাওয়া পড়ার কষ্ট, জিনিসপত্রের মহার্ঘতা, দেশের বেকার সমস্যা, কুটির শিল্প ইত্যাদি হাজারটা ভাবনা আমার মাথায় কুটকুট করছিল। এমন সময় হঠাৎ খেয়াল হলো আমাদের এই অঞ্চলে ডাইং ক্লিনিং, চুল কাটার সেলুন আছে, সিনেমা, রেস্টুরেন্ট ইত্যাদিও দিন দিন বাড়ছে। কিন্তু অবশ্য আমি পাঁচুকে বলছি না যে আমার সাজেশনটা চূড়ান্ত। এ সম্পর্কে তুমিও আরো ২-১ ভালো লোকের সঙ্গে পরামর্শ করে দেখো। আমার তো মনে হয় ওপরের কামরাটায় একটা ম্যাসেজ ক্লিনিক স্টার্ট দিলে ভালো চলে। আপনার কি মত? শিবনাথ কথা বলার আগে পাঁচু হাসল। মাস্টার তো বলে খালাস, কিন্তু ম্যাও ধরে কে? ক্লিনিক খোলার হাঙ্গামা অনেক দাদা। কেন, হাঙ্গামাটা কি? বিধু মাস্টার উত্তেজিত হয়ে বলল, কিচ্ছু হাঙ্গামা নেই। এ তোমার রেস্টুরেন্ট কি হোটেল না যে চিনি বা চালের জন্য পারমিট জোগাড় করতে হাঁটাহাঁটি করে পায়ের ছাল তুলতে হবে। ভালো করে একখানা সাইনবোর্ড করাতে হবে, আর যৎ সামান্য ফার্নিচার। খুব যে মোটা রকমের ক্যাপিটাল দরকার আমার, তা তো মনে হয় না। কি বলেন স্যার? শিবনাথ একটুখানি হুঁ শব্দ করে শুধু মাথা নাড়ল। যেন কি ভেবে ঈষৎ হেসে ঠাট্টার সুরে পাঁচু বলল, কিন্তু তাতে মাস্টারের যে খুব একটা সুবিধে হবে আমার তো মনে হয় না। আপনি বলুন শিবনাথ বাবু, দোকান টোকান হলে কানু না হয় দাঁড়িপাল্লা ধরে 2 পয়সা রোজগার করতে পারত। আমাকে মেয়ে মানুষ রাখতে হবে বাবুদের গায়ে তেল মাখাতে। নরম হাতের ব্যবস্থা না করলে এই শহরতলিতেও আমি ম্যাসেজ ক্লিনিক চালাতে পারবো না, লস খাবো। কথা শেষ করে পাঁচু টেনে টেনে হাসতে লাগলো।
শিবনাথের কপালের দুদিকের রগ টিপটিপ করছিল, কিন্তু তাহলেও এমন একটা সুযোগ উপস্থিত হচ্ছিল না যে এই প্রসঙ্গের ইতি জানিয়ে আচ্ছা উঠি, আমি কাজ আছে বলে উর্বশী হেয়ার কাটিং সেলুনের চৌকাঠ ডিঙিয়ে রাস্তায় নামবে। অসহায় চোখে তাকিয়ে থেকে শিবনাথ বিধু মাস্টারের উত্তর শুনল, পাঁচু, তুমি কারবারে হাত দিয়েছ আর আমার ছেলেকে প্রোভাইড করার দরুন তা অমনি ফেল পড়ল। অন্তত আমি যতক্ষণ বেঁচে আছি তা হতে দেব না। জানো তো আমার পেশা গুরুগিরি, মাস্টারি। শিল্পে সংস্কৃতিতে জাতি যাতে উন্নতির পথে চলে মানুষকে সেই শিক্ষা ও প্রস্তাব দেওয়াই আমার কাজ। আমি কানু সম্পর্কে অন্যরকম চিন্তা করে রেখেছি। রাত্রে ভেবে সব প্ল্যান ঠিক করেছি। কানুকে মালিশের কাজে রাখা হবে না, ও থাকবে বাইরে, বাবুদের ডেকে আনবে। এই খোট্টা পাড়ায় এখনো যেখানে অসভ্য অশিক্ষিতের সংখ্যা বেশি, ডোম আর ধোপাদের প্রাধান্য, আজ হঠাৎ সেখানে যে তুমি চমৎকার একটা ম্যাসাজ ক্লিনিক, যার আর এক নাম হেলথ ক্লিনিক খুলে বসেছ, তা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে ভদ্রলোকদের না জানিয়ে দিলে তাঁরা টের পাবেন কেন? আসছেনই বা কি করে? কি বলেন শিবনাথবাবু? আপনি রেগুলারলি কাগজ পড়েন, হেলথ ক্লিনিকের নাম শুনেছেন নিশ্চয়ই। কথা শেষ করে মাস্টার টেনে টেনে হাসতে লাগল। পাঁচু কথা না বলে দরজায় দাঁড়িয়ে সিগারেট টানল। বিধু মাস্টার ঘাটটা সেদিকে ফিরিয়ে বলল, বেশ, না হয় সেভাবে কানুকে প্রোভাইড করা হোক। বাধা মাইনে দিতে তোমার আপত্তি? না হয় কমিশন বেসিসে কাজ করুক। কি বলেন মশাই? আপনি চুপ করে আছেন কেন? পাঁচুকে পরামর্শ দিন। শিবনাথের মেজাজ গরম হয়ে উঠল। এখানে অবশ্য ছেলের গাড়ি চাপা পড়া কি মেয়ের ভাবি বরের হাতে ছোড়া খাওয়ার আশঙ্কার মামলা না, ছেলের চাকরির প্রশ্ন। কি মশাই বলুন? বিধু অধীরভাবে অপেক্ষা করছিল। শিবনাথ বলল, মন্দ কি? উত্তেজিত হয়ে বিধু মাস্টার বলল, না, একেবারে সবগুলো ম্যাসাজ ক্লিনিক খারাপ বলে যে কাগজে আজকাল লেখালেখি হচ্ছে তা আমি বিশ্বাস করছি না। এখানে আদার পার্টির এই ইন্ডাস্ট্রিটা নষ্ট করার অথবা এই ইন্ডাস্ট্রির মিথ্যা বদনাম তুলে প্রেজেন্ট গভর্নমেন্টকে ঘায়েল করার চেষ্টা আছে। সব আইনই আইন না, সব আনন্দই খারাপ না। স্ট্যান্ডার্ড হেলথ ক্লিনিক বলে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, এমনকি এত যে প্রগতিশীল দেশ রাশিয়া, সেখানেও প্রচুর আছে। এবং আর 5 জন পারছে না বলে পাঁচুও যে স্ট্যান্ডার্ড ঠিক রেখে এই অঞ্চলে একটা হেলথ ক্লিনিক চালাতে পারবে না তা আমি বিশ্বাস করি না। ওর সেলুনখানা দেখুন, কত সুন্দর, কত ভদ্র, একটা ভদ্রলোকের ড্রয়িং রুম বলে মনে হয়। পাঁচু কথা বলছে না। শিবনাথ এবার সুযোগ পেল। হ্যাঁ, ওটা আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা বলে ঠিক করে নিন। এ সম্পর্কে আর কি বলবো? তাছাড়া হেলথ ক্লিনিক সম্পর্কে আপনার আইডিয়া কম, এই তো বলতে চান? দাড়ির জঙ্গলে হাত বুলিয়ে মাস্টার বলল, আমার একেবারেই নেই। তবে পাঁচু, আমিও কথার কথা বলছি, একটা বুদ্ধি দিচ্ছি শুধু। যদি এরকম একটা কিছু খোলা যায় তো মন্দ হয় না, এবং খুললে কানুকেও কাজে লাগানো যায়। হ্যাঁ, ফর দি ডেভেলপমেন্ট অব দি ইন্ডাস্ট্রি। বাবুদের ডেকে আনা মানে ম্যাসেজ ক্লিনিকের একটা পাবলিসিটি দেওয়া। না মশাই, আমারও তো প্রেজুডিস নেই। আমার ছেলে যদি ম্যাসেজের ক্লিনিকের কি হোটেল কি রেস্টুরেন্টের কি অন্য কোনো রকম এস্টাবলিশমেন্টের বয়গিরি করে 2 পয়সা ঘরে আনতে পারে, আমি তাতে তাকে নিরুৎসাহ করব না। কে গুপ্ত যে তার মেয়েটাকে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিয়েছে, এই জন্য পাগল ছাগল হলেও কে গুপ্তর স্পিরিটটাকে আমি প্রশংসা করি। তবু তো রমেশ ক্ষিতীশের অনুকম্পা বা দয়ায় যাই বলুন, পরিবারটা এখনো দাঁড়িয়ে আছে। যা দিনকাল পড়েছে, মা জগদম্বা। বলতে বলতে মাস্টার 2 হাতে মুখ ঢেকে হঠাৎ যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। পাঁচু ভাবছে আর সিগারেট টানছে, আর তার কপালের রগ দুটো এক একবার ফুলে ফুলে উঠছে লক্ষ্য করে আচ্ছা চলি বলে শিবনাথ সেখান থেকে বেরিয়ে রাস্তায় নামল। শিবনাথ দ্রুত হাঁটছিল। বিধু মাস্টার পেছন থেকে এসে সজোরে তার হাত চেপে ধরল। একটু অভদ্রের মতোই শিবনাথ হাতটা ছাড়াতে চেষ্টা করে বলল, আবার কি? আমার কাজ আছে, দেখতে পাচ্ছেন। শুনুন শুনুন, পাঁচুর সামনে তো আর বলতে পারিনি। আসল কথা হলো কি? মাস্টারের মুখের পচা ভ্যাপসা গন্ধটা শিবনাথের নাকে লাগতে তাড়াতাড়ি সে পকেট থেকে রুমাল বার করে নাকের উপর চেপে ধরে বলল, আমি তো বলেছি এসব আপনাদের ব্যাপার,
আমাকে আর এর মধ্যে ডেকে নিয়ে। আচ্ছা, আপনি রাগ করেছেন। মাস্টার নাছোড়বান্দা। শুনুন স্যার, আসল কথা হলো কি, পাঁচু ঘর দুটো অমনি ফেলে রাখবে, দেখবেন বাড়তি কিছু টাকা পয়সা খাটিয়ে যে একটা কারবার টারবার খুলবে, তাকে দিয়ে তা আশা করা যায় না। বলবেন কেন? আপনি নিশ্চয় খোঁজ রাখেন, সন্ধ্যা হতে বেটা গিয়ে শুঁড়িখানায় ঢোকে, সেখান থেকে বেরিয়ে বাজারে মেয়ে মানুষের ঘরে যায়, অর্থাৎ মেজর পোর্শন অফ হিজ ইনকাম এভাবেই সেই নষ্ট করে ফেলছে। এদিকে কিছু করব করে কাউকে ভাড়া দিচ্ছে না ঘর দুটো। এখন আমার কথা হচ্ছে কি, ওই যে বললাম ম্যাসেজ ক্লিনিক। নোংরা দাঁতগুলো বার করে বিধু মাস্টার হাসতে লাগলো। যেন নিরুপায় হয়ে দাঁড়িয়ে শিবনাথ সেই হাসি দেখল। মাস্টার বলল, আপনি বুঝতে পারছেন কেন আমি তাকে এ ধরনের একটা সাজেশন দিলাম? হা হা, এখানে অপোজিট সেক্স নিয়ে কারবার। বলতেই পাঁচু নিমরাজি হয়েছে। না হয়ে উপায় কি? কথায় বলে, যেমন দেবতা তেমন তার নৈবেদ্য সাজাতে হয়, তবেই দেবতা সন্তুষ্ট থাকে। এখন নিশ্চয়ই আপনি পাঁচু ভায়াকে এ ধরনের একটা প্রস্তাব দেওয়ার তাৎপর্য রিয়েলাইজ করতে পারছেন। একটু থেমে এদিক ওদিক তাকিয়ে মাস্টার ফিসফিস করে বলল, ক্লিনিক খুলে ও তার ভেতর যা খুশি করুক, আমার কি? আমার ছেলেকে তো আর রাখা হচ্ছে না, বাইরে থেকে ও কাজ করবে। মানে যে দিনকাল পড়েছে, এনি হাও পাঁচু একটা কিছু আরম্ভ করলে কানুটার যদি একটা প্রভিশন হয়ে যায়, তাই এত কথা। ভালো। সংক্ষেপে উত্তর সেরে শিবনাথ হাঁটবার উপক্রম করল, কিন্তু মাস্টার সঙ্গ ছাড়ল না। হাঁটা অবস্থায় বলল, আগেও বলেছি আপনাকে, মান সম্মান বোধটা আমার একটু কম। আমার কেন? আমার মতো অবস্থায় পড়লে সকলেরই কমে যাওয়া উচিত এদিন, কি বলেন? কিছু বলল না শিবনাথ, এবং মাঝখানে বেশ একটু ফাঁক রেখেই সে বিধু মাস্টারের সঙ্গে হাঁটতে লাগল। কিছুমাত্র হতোদ্যম না হয়ে মাস্টার জঙ্গলে ভর্তি মুখটা ওদিকে ফিরিয়ে রেখে বলে চলল, তার ওপর মশাই, বুঝতে পারছেন, আমার ওয়াইফ অর্থাৎ লক্ষ্মী এবার বিট্রে করবে বলে মনে হচ্ছে। ওই যে বলে, বাঘ এলো, এবং বাঘ এলো যেদিন, সেদিন আর কেউ এলো না। ঠিক সেই অবস্থায় পড়বে সাধনার মা। দেখবেন আপনারা স্বচক্ষে। অম্বলের বেদনা উঠতেই, ব্যথা উঠেছে চিৎকার করতে করতেই একদিন ঠিক ডেলিভারি পেনটি ডেকে আনবে, অর্থাৎ যেদিন আমার হাতে একটি আদলাও থাকবে না। এবং এ বাড়িতে এমন একটি লোক নেই জানেন, যে 5 আনা পয়সা কর্জ চেয়ে পেয়ে পরে তা দিয়ে আমি অ্যাম্বুলেন্স ডাকতে টেলিফোন করব। কি বলেন? একটা বাক্স বোঝাই মোষের গাড়িকে আড়াল করে শিবনাথ তাড়াতাড়ি বাঁদিকের গলিতে ঢুকে পড়ল। লক্ষ্মীমণির ব্যথা বেদনার কথা বলছিল যখন, তখন প্যাকিং বাক্স বোঝাই গাড়িটা বিপরীত দিক থেকে এসে মাস্টারকে আড়াল করে দিয়ে শিবনাথকে রক্ষা করল। আচ্ছা চলিটা আর শিবনাথকে বলতে হলো না। জন্তু জানোয়ার। মাস্টারের চেহারা, চুল, দাড়ি, পোশাকের সঙ্গে ম্যাসাজ ক্লিনিকের প্রস্তাবটার সামঞ্জস্য কোথায় যেন মনে মনে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সে রমেশের রেস্টুরেন্টে এসে ঢুকল। আসুন স্যার, আসুন। সারাদিন ছিলেন কোথায়? গুমোট থাকাতে রমেশের মাথায় টুপি কি হাতে দস্তানা নেই। এই নানা কাজে ঘোরাঘুরি। শিবনাথ সরাসরি চায়ের কথা বলতে গিয়ে কাউকে দেখতে পেল না। বসুন স্যার, জলটা ফুটছে। শিবনাথের চায়ের নেশা পেয়েছে লক্ষ্য করে রমেশ খুশি হয়ে বলল, আমিও একটু খাবো। বলে ঠিক 1 মিনিট অপেক্ষা করার পর উঠে পর্দার ওপারে চলে গেল। শিবনাথ 1 মিনিট সময় চেয়ারে একলা বসে পিছনে ফেলে আসা শেখর ও বিধু মাস্টারের কথা চিন্তা করল না, কেননা সেখানেই সে ওদের সঙ্গে সম্পর্ক শেষ করে এসেছে। নিজের একটু বিশেষ দরকারি কাজে সে এত রাত্রে রেস্টুরেন্টে ঢুকেছে। তাছাড়া চা, দোকান আরও খোলা রাখবেন নাকি? রমেশ নিজের হাতে 2 বাটি চা করে নিয়ে আসতে শিবনাথ প্রশ্ন করল, ওরা কোথায়? আপনার ভাই, বেবি কাউকে দেখছি না। আপনি কি মনে করেন যে কর্মচারীরা না থাকলে মালিক ম্যানেজাররা চুপ করে বসে খদ্দের এসে চা না খেয়ে ফিরে যাচ্ছে চোখের ওপর দেখতে পারে? তাহলে গণেশ ওল্টাতেও বেশি দিন বাকি থাকে না। না না, তা না। শিবনাথ একটু লজ্জিত হল, হাত বাড়িয়ে রমেশের হাত থেকে চাটা তুলে নিল। তারপর আপনি দেখা করেছিলেন? শিবনাথ চায়ে চুমুক দিয়ে ঘাড় নাড়ল।
উত্তম চা। আপনি দেখছি মশাই সব রকমে গুণী। হতে হয় স্যার, দিনকাল যেমন খারাপ পড়েছে, ভালো চা করাটা শেখা থাকলে বেগতিক দেখলে কোনো রেস্টুরেন্টে চাকরি নিয়ে পেট চালাতে পারবো। কথা শেষ করে দুবার টেনে টেনে হেসে রমেশ পরে গম্ভীর হয়ে গেল। শিবনাথও গম্ভীর হয়ে রইল। তারপর আপনার কদ্দূর? কিছু সুবিধে হবে বলে সেখানে মনে করেন? শিবনাথ ইতস্তত করল প্রথমটায়, তারপর দীপ্তি রানীর সঙ্গে আলাপের আদ্যপান্ত গল্পটা রমেশের কাছে বলে ফেলল। তবে আর কি? রমেশ চোখ বুজে মাথা নেড়ে বলল, যখন অন্তরের কথাগুলো আপনাকে বলে ফেলেছেন তখন জানবেন যে আপনাকেই পছন্দ হয়েছে ঠিক। দেখবেন ও বাড়ির পার্মানেন্ট প্রাইভেট টিউশনই আপনি করে যাচ্ছেন বছরের পর বছর। টাকা পয়সা কোনো দিক থেকে কোনো দিন আটকাবে না। অর্থাৎ আপনি এখানে আমাদের সঙ্গে একজন স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। তা ভদ্রলোকরা থাকতে আরম্ভ করেছেন যখন, জায়গাটা খুব খারাপ না। শুনতে খারাপ শোনায় কি, কুলিয়া ট্যাংরা, যেন সব কুলি থাকে, আর ওরা মরা ট্যাংরা মাছ খায়। শিবনাথ চুপ করে রইল। পুরু ঠোঁট দুটো টিপে হেসে রমেশ আবার প্রশ্ন করল, কতক্ষণ ছিলেন ওখানে? 8 ঘন্টা। এই ফিরলেন বুঝি? না মশাই, আপনাদের এখানে এত বিচিত্র রকমের মানুষও আছে বলে আর একটু ইতস্তত করতে করতে শিবনাথ হাসল। বলুন না, আমি সব জানি। এখানকার ইতিবৃত্তান্ত আপনি আমাকে কিছু নতুন শেখাবেন কি? রমেশ তার কোটের থেকে নস্যির কৌটো বার করল। রূপোর। শিবনাথ আজই প্রথম লক্ষ্য করল ওটা। ডাক্তারের মেয়ে সংক্রান্ত গল্পটা শিবনাথ বলতে রমেশ দাঁতে এবং নাকে একসঙ্গে হাসল। মশাই, ওসব হবে আমি জানি। এক উঠোনের ওপর আছি, সহ্যও করা যায় না, আবার বলতে যাওয়াও বিপদ। স্বয়ং প্রভাতকণা ওই ছোকরাটাকে পেয়ে প্রথম থেকে যেন কেমন ঢলাঢলি করছিল। তখনই জানি এ প্রেম বন্যার পরিণতি সাংঘাতিক। কিছুক্ষণ চুপ করে থেকে চাটা শেষ করে পরে চোখ দুটো বড় করে রমেশ প্রশ্ন করল, বলেন কি? স্ট্যাব করবে সুনীতিকে না পেলে? সুধীর শাসিয়ে গেছে বুঝি শেখরকে? শুনছি তো। রমেশ রায় কিছু মন্তব্য করল না। শিবনাথ বলল, তা সব বস্তিতেই এরকম একটা দুটো পরিবার থাকে। আপনি জানবেন এর মূল কারণটা অর্থনৈতিক। বড় বড় চোখে রমেশ শিবনাথের দিকে তাকায়। মশাই, এখন যে সুনীতির মারও না করবার উপায়টি নেই। এখন সুধীরকে না করতে গেলে সুধীর সব ফাঁস করে দেবে। কিরকম? অনেক তেল খেয়েছে ডাক্তারের গিন্নি, বুঝেছেন মশাই? জামাইয়ের আদর দেখিয়ে সুধীরের মাথায় হাত বুলিয়ে অনেক তেল শুষে নিয়েছে চালাক মেয়ে প্রভাতকণা, আর সেই তেল দিয়ে ভেটকি মাছ আর ধাপার বাজারের বড় বড় গলদা চিংড়ি ভেজেছেন। একটু চুপ করে থেকে শিবনাথ বলল, তবে যে শুনছি ডাক্তারের রোজগার ভালো, তেলিপাড়ায় জেলেপাড়ায় ওর মেলাই পয়সাওয়ালা পেশেন্ট। ওই শুনতেই সোনার গাঁ। কে মশাই তলায় আর হাত দিয়ে দেখতে গেছে কার কত মাসিক ইনকাম? এসব গুজ্জ খবর দেখে আমাদের পরিবারে চোখ টাটাবে। ভাই সুধীরের কাছ থেকে টাকার কর্জ চেয়ে নিয়ে মা মেয়ে সুধীরকে দিয়ে দাড়িক আর ভীমনাগের সন্দেশ আর বড়বাজারের আপেলাতা আনিয়ে খেয়ে খেয়ে ধ্বংস করেছে। শুনলাম আমার স্ত্রীর কাছে সব। ভুবনবাবুর ওয়াইফ ওকে বলেছে। তাই নাকি? হ্যাঁ। 2 চোখ বিস্ফারিত করে রমেশ নাসারন্ধ স্ফীত করল এবং এতটা নস্যি নিল। নস্যি নেওয়া শেষ করে বলল, কাজেই টাকা আদায় না করা পর্যন্ত সুধীর এখান থেকে নড়ছে না, আর সুনীতির গা থেকে হাত নামাচ্ছে না। এখন বাধা দিতে গেলেই রক্তারক্তি। কি বিশ্রী ব্যাপার! শিবনাথ নিজের মনে বিড়বিড় করে উঠল এবং আবহাওয়াকে একটু তরল করার চেষ্টায় সে বিধু মাস্টারের গল্পটা তুলল। বলা শেষ করতে রমেশ খুক খুক করে হেসে বলল, আমি শুনেছি। আমার কাছে কদিন ইতিমধ্যে ঘুরঘুর করছিল টাকার জন্যে। ছেলেকে দিয়ে কি ব্যবসা খোলার ইচ্ছা। আমি স্রেফ না বলে দিয়েছি। কেন দেব বলুন? ব্যবসা তো করবে না, টাকাগুলো জলে ফেলে দেবে পুত্রধন কানু। চরিত্র টরিত্র? শিবনাথ প্রশ্ন করতে রমেশ ভ্রু কুঞ্চিত করে মাথা নেড়ে বলল, সেদিক থেকে এখন কিছু বলবো না। আসলে ওই টাকা পেয়ে লক্ষ্মীমণির ছেলে বাবা জীবন কানু
কি করবে তাই বলছি শুনুন। রবীন্দ্র গ্রন্থাবলীর পুরো সেট কিনিয়ে ফেলাবে ছেলেকে দিয়ে লক্ষ্মীমণি। হ্যাঁ, সব কবিতার বই। লক্ষ্মীমণির বুঝি খুব কবিতা পড়ার শখ? হ্যাঁ, বিয়ের আগে থাকতে। বিধু সেদিন আমায় তার স্ত্রীর গল্প শোনাচ্ছিল। রমেশ ব্যঙ্গের সুরে হেসে উঠল। সেই শখ বিয়ের পর এবং এখনো পুরো মাত্রায় আছে, বলছিল বিধু। এতগুলো গর্ভে এসেছে বলে লম্বা কবিতা মুখস্থ করার সময় এখন পান না, তাই ছোট ছোট ছড়া মুখস্থ করে রেখেছে গিন্নি। ভোরবেলায় ছেঁড়া কাতায় শুয়ে 1-20 বাচ্চা নিয়ে সেগুলো চর্চা করে। না না, এতগুলো হবে না। শিবনাথ 20 কথাটায় আপত্তি জানিয়ে মৃদু হাসল। আহা, যাই হোক, না হয় 14টা, কিন্তু মাস্টারের আয়টা কি? গিন্নি যে বড় সবগুলোকে স্কুলে পাঠিয়ে সরস্বতী গণেশ করতে উঠে পড়ে লেগেছে আর কবিতার বই কিনছে, ওদিকে যে মাস্টার হালে পানি পাচ্ছে না। শিবনাথ চুপ করে রইল। আর একবার কার কাছ থেকে গোটা 30 টাকা এনেছিল বিধু, সব বলল আমায়। ছেলেটাকে একটা বিস্কুট, পাউরুটি, লজেন্স, বাতাসা এবং সম্ভব হলে তার সঙ্গে একটা তেলে বাজার দোকান খুলে পাড়ার মধ্যে কোথাও এক জায়গায় বসিয়ে দেবে। তারপর? রমেশ বলল, কিন্তু ঢাকা বারান্দায় সুবিধা মতো জায়গা পাওয়া গেল না। কে দেবে? কার কখানা পাকা ঘর আছে পাড়ায়? কাজেই ব্যাপারটা বুঝতে পেরে শিবনাথ আস্তে আস্তে মাথা নেড়ে বলল, ওদিকে রাস্তার ধারে একটা গোটা কামরা ভাড়া নেবারও ক্ষমতা নেই। সেই টাকাটা ঘরে রেখে মধুসূদন গ্রন্থাবলী, হেমচন্দ্রের কাব্য আরও কি কি সব কাব্যের বই কিনে লক্ষ্মীমণি খরচ করে ফেলেছেন। রুচিটা মন্দ ছিল না। যেন কি আর একটু বলতে গিয়ে শিবনাথ রমেশের দিকে তাকিয়ে হাসল। রমেশ চোখ দুটো বড় করে বলল, হ্যাঁ, এখন সব কাব্য ঘরে রেখে তিনি যাচ্ছেন হাসপাতালে। কাজেই পয়সার ধান্দায় বিধু এখন ছেলেকে তাড়াতাড়ি একটা কিছুতে লাগাবার জন্য পাঁচুকে ওই ধরনের কিছু একটা খুলে বসতে পরামর্শ দেবে বই কি। শিবনাথ কিছু বলবার আগে রমেশ দাঁতের আগায় হিস হিস করে উঠল। মাস্টার শেষ পর্যন্ত জুটেছে ভালো লোকের সঙ্গেই। পাঁচুর একটা ঠোঁট কাটা, আপনি লক্ষ্য করেছেন কি? শিবনাথ মাথা নাড়ল। বাজারের কামিনী ওর ঠোঁট কেটে দিয়েছিল। রমেশ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পাঁচু ভায়া আমাদের টাকা পয়সাটা বেশি চেনে কিনা, তাই একটা পয়সার জন্যে ও হাতের খুরখানা কারো গলায় বসাতে ভ্রুক্ষেপ করে না। শিবনাথ ফ্যাল ফ্যাল করে রমেশকে দেখছিল। একদিন পাঁচু 8 বোতল কালিমার্কা কামিনীর ঘরে বসে খেয়ে কামিনীকে বেহুশ করে দিয়ে ওর গলার 550 টাকার বিছা হারখানা চুরি করে নিয়ে সরে পড়েছিল। তারপর সেই টাকায় পাঁচুর সেলুন। জাননি কোনোদিন? ধূপকাঠি জ্বালিয়ে রাখে, খুব সাজানো গোছানো দোকান। একটু ভেবে পরে শিবনাথ প্রশ্ন করল, তা কামিনী এখন কোথায়? পাঁচুর ঠোঁট কাটল কখন? তখনই। 2 দিনের মধ্যেই হাড়ের শোকে কামিনী পাগল হয়ে যায়। এসব গরিব অঞ্চল, কত টাকাই বা উপায় করে একটা মেয়ে, তা যত সুন্দরী হোক, ঘর থেকে কারোর 500 টাকার হাড় চুরি গেলে তার মাথা ঠিক রাখা কঠিন, বুঝেছেন? ভীষণ লোক ভাদুরী। শিবনাথ বিড়বিড় করে উঠল। কাজেই সাহায্যের জন্য বিধু পাঁচুকে ধরবে না তো ধরবে কাকে? রমেশ আবার নস্যি টিপ নিল। শিবনাথ কিছু বলল না। এবার চোখ দুটো ছোট করে রমেশ প্রশ্ন করল, কানুকে কি কাজে লাগাবে বললে? মাসাজ ক্লিনিক তো মেয়ে মানুষ দিয়ে চালাতে হয়। আপনি গিয়েছেন কি 1 আধটাতে? আমার বন্ধু রাসমণি বাজারের রমণী রায় একবার একটাতে আমায় নিয়ে গিয়েছিল। কাজেই এ সম্পর্কে একটু আধটু আইডিয়া রাখি। আমি যাইনি। ঈষৎ হেসে শিবনাথ বলল, কানুকে কমিশন বেসিসে কাজ করানোর প্রস্তাব, খদ্দের ডেকে আনবে। ভালো, আনুক। রমেশ রাস্তার দিকে তাকিয়ে বলল, জন্তু জানোয়ারগুলোর কথা আমায় বলবেন না। মাস্টার হলে কি হবে? বিধুটার মাথায় পদার্থ বলে কিছু নেই, আর থাকবেই বা কি করে? স্কুলের চাকরি ছাড়াও যদি 8 টাকা 6 টাকায় রাত 12টা পর্যন্ত ঘুরে ঘুরে টিউশনি করতে হয় তো মাথা খারাপ হবে না তো কি? তরকারির ব্যবসা করতে বলেছিল মাস্টার ছেলেকে,
কথা শোনেনি, শিবনাথ বলল। তার স্ত্রীর বুদ্ধিটাই একটু বাঁকা, কানুকে তিনি নিষেধ করেন। আর নিষেধ শুনবে না? সেদিন মাস্টার আমার কাছে টাকা চেয়ে না পেয়ে রাগ করে প্রতিজ্ঞা করে গেছে, অপমানের হাত থেকে বাঁচাবার জন্যে যে কোনো মেহনতির কাজে ছেলেকে ঢুকিয়ে দেবে, লোকের নিন্দাবাদ কানে তুলবে না। আর যদি গিন্নি বাড়াবাড়ি করে তো হাসপাতালে যাত্রা করার আগে পেটে লাথি মেরে গিন্নিকে জমালয়ে পাঠাবে। হ্যাঁ, ওই এক খেয়াল চেপেছে বিধু মাস্টারের। সেদিন হঠাৎ কি কারণে আমার সঙ্গে কথা বলতে গিয়ে ম্যানুয়েল লেবার বলে খুব চেঁচাচ্ছিল। আলাপটা বাধা পেল। বলাই কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। শিবনাথকে দেখা সত্ত্বেও বলাই এমন ভান করল যেন দেখেনি। ভিতরে ঢুকে সোজা রমেশের সামনে গিয়ে দাঁড়ায়। ঘাটটা নামিয়ে রমেশের কানে কানে ফিসফিস করে কথা বলে অন্য কোনো দিকে না তাকিয়ে আবার গটগট করে বেরিয়ে যায়। চামড়ার পেটে লাগিয়ে খুর দিয়ে ঘাটটা চেঁচে পালিশ করা হয়েছে বলে এবং চমৎকার রঙের নতুন একটা হাফ শার্ট গায়ে ও পকেটে নীল একখানা রুমাল থাকাতে এবং পায়ে কালো ভেলভেটের চটি দেখে শিবনাথের প্রথমে চিনতে কষ্ট হচ্ছিল বলাইকে। যেন বাকি চুলে অনেকটা তেল ঢেলে স্নান করা হয়েছে। মাথার অতিরিক্ত তেলটা ছাঁচা ঘাড় চুইয়ে শার্টের মধ্যে ঢুকছিল, সেই জন্য নতুন শার্টের কলারে একদিনেই দাগ ধরে গেছে। বলাইকে ডেকে শিবনাথের বলতে ইচ্ছা হচ্ছিল যেন কলারের চারদিকে রুমালটা সে এই বেলা জড়িয়ে নেয়, তবে আর তেলের হলদে দাগ ধরবে না জামায়। কিন্তু সেরকম কোনো কথা বলতে দেবার সুযোগ না দিয়ে অতি পরিচিত বলাই যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, তখন রমেশ বলল, মশাই দেখেছেন, সংসারে সকলেই অক্ষম না, সক্ষম লোকও আছে। কে গুপ্তর কথা ছেড়ে দিন, ওটা পাগলের পর্যায়ে পড়ে কেন, পাগলই বলুন, মাথার ঠিক নেই। আপনার এই পোস্টের জন্যে বিধু মাস্টারকেও পাঠিয়েছিলাম, হয়নি। কেন হয়নি শুনেছেন বোধ করি? হ্যাঁ, শিবনাথ ঘাড় নেড়ে বলল। ভয়ানক ডাটি দীপ্তি বলছিলেন। শিবনাথ হাসল। কে গুপ্ত প্রার্থী হয়েছিল? রমেশ বলল, অমলকেও গোড়ায় আর একটা সৎ পরামর্শ দিয়েছিলাম, কিন্তু নিতে পারল না। জানেন বোধহয় কোথায় আছে হতবাগাটা এখন? শুনেছেন কিছু? ঘোলপাড়ায়। মরুগ্গে, যত ঝি ক্লাসের মেয়ে ছেলে আর গাঁট কাটা পকেট কাটাদের দল থাকে বাড়িটায়, আমি শুনেছি। রমেশ শিবনাথের দিকে না তাকিয়ে রাস্তার দিকে চোখ রেখে বলল, দেখুন এখন কাজের মানুষকে। কথাটা বলতে চট করে ধরে ফেলেছে বলাই এবং সেটা কাজে লাগিয়ে কাল রাত্রেই একটা ভালো প্রফিট পেয়েছে। শিবনাথ রমেশের চোখে চোখে তাকাতে রমেশ চোখ দুটো গোল করে ফেলল। বুঝতে পেরেছেন? দাঁতে হিস হিস করে রমেশ জানায়, চোখ কান একটু সজাগ রেখে চললে এদিনে ঠকতে হয় না, অন্তত উপোস করে মরতে হয় না। মিছা বলছি? শিবনাথ ঘাড় নাড়ল। বলাই কি কোনো বস্ত্র ব্যবসা ট্যাবসা? তা বলতে পারেন। হ্যাঁ, ব্যবসা ছাড়া কি? শিবনাথের চোখে কৌতূহল। মশাই, চশমখোর হাড় কিপটে বলে আমার অনেক বদনাম আছে। আমি দুমুঠো ভাত খেয়ে আছি, তাই এর ওর চোখ টাটাবেই, কিন্তু আমি তা গ্রাহ্য করব কেন? কিন্তু এও আপনাকে বলে রাখছি, দান খয়রাত, সাহায্য, সহানুভূতি অপাত্রে ঢেলে পরে সেটা জলে গেল বলে হায় আফসোস করব, সে পাত্র আমি না। শিবনাথ কথা বলল না। রমেশ শূন্যে হাত ঘুরিয়ে বলল, ব্যবসা করতে বিধু টাকা চেয়েছিল। কি ব্যবসা করবে তুমি? তাও বলেছি তো আপনাকে, টাকাটা একবার ঘরে গেলে ওটা তার গিন্নি হাত করত। আর যদি বা মাস্টার গিন্নিকে ফাঁকি দিয়ে সরাসরি সেটা খাটিয়ে কিছু আরম্ভ করে দেয়, ওই তো বললাম, গাছতলায় তেলে ভাজা দোকান, নয়তো ধাপার বাজারে লাউ কুমড়ো কিনে নিয়ে আর এক বাজারে বসে তার দোকানদারি। ক পয়সা আয় তাতে, কত মুনাফা থাকে। শিবনাথ ঠোঁট টিপে হাসল। ও লোকটার দৃষ্টিভঙ্গি এমন, অথচ রাত দিন গালভরা কথা, বিজনেস বিজনেস। রমেশ গম্ভীর হয়ে বলল, কাজেই ব্যবসার জাত আছে, কারবারের রকম আছে। আপনাকে আমি অবশ্য সব এখন ডিসক্লোজ করব না, কিন্তু কাল বিকেলে বলাই যখন এসে বলল, দাদা মাথা ঠিক করেছি, এই বিষয়, কাজেই কিছু টাকা না হলে কারবারে হাত দিতে পারছি না। শুনে মনটা এত ভালো লাগলো, তখনই বুঝলাম শক্ত ধাত।
কে গুপ্ত না, অমল না, বিধু না, মাথাটা ঠিক রেখে চলে। না হলে চোখের ওপর তো দেখছিলেন, উপসে কি আর ওর পরিবার কম থেকেছে? তা তো বটেই। শিবনাথ ঘাড় কাত করল। যেন কি একটু চিন্তা করে রমেশ পরে বলল, আমার কানে সবই আসে। এখন থেকেই নাকি বলায়ের নামে বাড়ির মাতব্বররা বদনাম গাইতে শুরু করেছে। আপনি শুনেছেন কিছু? না। শিবনাথ এদের সব ব্যাপার থেকে দূরে থাকতে চায়, সেই জন্য তার সতর্কতাও কম না। আছে এদের মধ্যে, কাজেই এ কথা সে কথা শুনতে হয়। শুনে ইংরেজিতে যাকে বলে ডিটো দিয়ে যাওয়া, হুঁ হাঁ করে, তারপর সুযোগ বুঝে সরে আসে। কাজেই তখন সেলুনে পাঁচু ভাদুরী কি বিধু, রমেশ বা বলাই সম্পর্কে কি সব কথাবার্তা বলছিল, এখন এখানে শিবনাথ তার বিন্দু বিসর্গ প্রকাশ করল না। কেবল আগের মতো ঘাড় কাত করে বলল, ওদের সঙ্গে আমার তেমন কথাবার্তাই বা কি হয়। তখন হঠাৎ রাস্তায় বিধুর সঙ্গে দেখা হলো, আর বকর বকর করে 7-5 কত কি বললে সব মনেও নেই। রমেশ কতক্ষণ আর কিছু বলল না। শিবনাথ উঠি উঠি করছিল, এমন সময় দোকানে ক্ষিতীশ ঢুকল, সঙ্গে বেবি। ক্ষিতীশ একটি কথা না বলে সরাসরি পর্দার ওপারে চলে গেল। বেবি যেন খুব ক্লান্ত, মেঝের ওপর বসে পড়ল। উস্কো খুস্কো চুল, হাত পাগুলো দুদিনে আরো শীর্ণ হয়ে পড়েছে শিবনাথ লক্ষ্য করল। কি ব্যাপার, ভাইকে দেখে এলি? এবেলা কেমন আছে? রমেশ প্রশ্ন করল। বেবি মুখ তুলল না। ভালো না, বলল ও অস্পষ্ট গলায়। ভালো মন্দ তুই যেন কত বুঝিস। রমেশ অল্প হেসে শিবনাথের দিকে ঘাড় ফেরায়। শিবনাথ কিছু প্রশ্ন করবার আগে পর্দার ওপার থেকে ক্ষিতীশ বলল, যেন ভাইকে কত দেখে এসেছে। ভাইকে দেখতে হাসপাতালে যাবে বলে বেলা 2 বাজতে না বাজতে দোকান থেকে বেরিয়ে শিয়ালদা ছুটে গেলেন তিনি। তখনই আমার সন্দেহ হয়েছিল। ক্ষিতীশ থামতে রমেশ একবার পর্দার দিকে তাকিয়ে পরে মাটিতে মুখ গুজে বসা বেবির দিকে চোখ রাখল। কিরে, রুনুকে দেখিসনি? দেখেছি। ভয় কাতর বিমর্ষ মুখখানা একবার একটু সময়ের জন্য কে গুপ্তর মেয়ে তুলে ধরল। বেবির চোখের কোণা চিকচিক করছে। আজ আবার মারধর করেছিলি নাকি? পর্দার দিকে বিরক্ত চোখে তাকালো রমেশ রায়। কি ব্যাপার, তুই কি চা করছিস নাকি? রুক্ষ অপ্রসন্ন স্বর ক্ষিতীশের। বাটির মধ্যে চামচ নাড়ার দ্রুত কঠিন শব্দ হলো 2-3 বার। তারপর ক্ষিতীশ বেরিয়ে এলো। কি হয়েছে, তুই আমায় পরিষ্কার করে বল না। রমেশ সোজা হয়ে বসল। কি হয়েছে তুমি জিজ্ঞেস করো না, আদর দিয়ে তুমিই তোর ইহকাল পরকাল ঝরঝরে করে দিচ্ছ। ক্ষিতীশ গরম চায়ে চুমুক দিতে দিতে দরজার কাছে সরে গেল। চাপা একটা নিঃশ্বাস ফেলল রমেশ। এবার শিবনাথের নজরে পড়ল বেবির ফ্রকটা পিঠের দিকে একটা জায়গায় ছিঁড়ে গেছে, যেন কিসের খোঁচা লেগে। সম্পূর্ণ নীরব ও নিরপেক্ষ থেকে সে 2 ভাইয়ের কথা শুনল। দরজা থেকে সরে এসে ক্ষিতীশ বেবি ও রমেশের মাঝখানে দাঁড়িয়ে বিকৃত কণ্ঠে বলল, তখনই আমার সন্দেহ হয়েছিল। হাসপাতাল খুলে বেলা 4টে, হেঁটে গেলেও শিয়ালদা থেকে যেতে আধ ঘন্টার বেশি লাগে না, আর তিনি সেই ভর দুপুরে ছুটলেন। মনে মনে ভাবি বিষয় কি। কথা শেষ না করে ক্ষিতীশ কটমট করে আনতমুখী বেবির দিকে তাকালো। রমেশ অসহিষ্ণু গলায় বলল, কি হয়েছে, কি করেছে ওখানে গিয়ে, তুই কি আমায় জানাবি না? বাকি চাটা গলায় ঢেলে বাটিটা ঠক করে টেবিলের ওপর রেখে ক্ষিতীশ বলল, আমি 4:45 এখান থেকে বেরোই। 1 পেটি চা ও আমার নিজের জন্য একটা গামছা কিনতে এমনিও আজ আমাকে শিয়ালদা যেতে হতো। ভাবলাম অমনি কে গুপ্তর ছেলেকেও একবার দেখে আসবো। এক উঠোনে আছি, এক ইঁদারার জল খাই। তাছাড়া বেবি আমাদের দোকানে আছে, এদিক থেকেও ওদের সঙ্গে একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে বই কি। কি বলবো দাদা তোমাকে, হাসপাতালের উল্টো দিকে, হ্যাঁ ঠিক সার্কুলার রোডের ওপর একটা বেশ বড়সড় নতুন চায়ের দোকান হয়েছে। তুমি খেয়াল করেছো কিনা জানি না। হ্যাঁ, শিখের রেস্টুরেন্ট ওটা। তখন কটা? ধরো 5:30। চা ও গামছা কিনে আমি তাড়াতাড়ি হাসপাতালের দিকে যাচ্ছি। উল্টো দিকের ফুটপাতে দেখলাম ফ্রক পরা একটা মেয়ে, বেশ বড়। হ্যাঁ, আমাদের রুনুর চেয়ে মাথায় লম্বা,
স্যুটফুট পরা ভারী কেতাদুরস্ত কোনো ছেলের হাত ধরে গুটগুট করে যেন সেই রেস্টুরেন্টে গিয়ে ঢুকল। কত গন্ডা মেয়ে ছেলে রাস্তায় চলে, হঠাৎ তো আর পিছনটা দিকে বোঝা যায় না। কিন্তু দোকানের চৌকাঠ ডিঙিয়ে ভেতরে ঢুকবার সময় ওই যে কথায় বলে, দুর্বল মন কুকাজ করবার আগে ভয় পাচ্ছে কেউ দেখছে কিনা, গলাটা ঘুরিয়ে বেবি যখন টুক করে রাস্তার লোকজন দেখে নিচ্ছিল, তখনই আমি চিনে ফেললাম বজ্জাত মেয়েকে। তারপর? রুদ্ধশ্বাস হয়ে রমেশ ভাইয়ের কথা শুনছিল। তারপর? তারপর তুমি বুঝতেই পারছো, আমার রক্ত মাথায় উঠে গেল। হাসপাতাল আর যাব কি, লাফিয়ে রাস্তা পার হয়ে আমি সে শিখের চায়ের দোকানে ঢুকলাম। গিয়ে কি দেখলি? ছেলেটার সঙ্গে বসে চা খাচ্ছিল। শুধু চা না আর কিছু? রমেশ বেবির দিকে একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পরে শিবনাথের দিকে তাকায়। কিরকম বোঝেন মশাই? ক্ষিতীশ গলায় অদ্ভুত শব্দ করে বলল, তুমিও যেমন 5টা খদ্দেরকে না দেখিয়ে চা খাবে বলে কে গুপ্ত মেম সাহেবের স্কুলে পড়া গুণী মেয়ে বন্ধুর হাত ধরে বেছে বেছে ওই পর্দা খাটানো খুপড়ি করা রেস্টুরেন্টেই ঢোকে, নইলে আর পিরিত জমবে কেন? কতক্ষণ ছিল? ছেলেটা কোথায় থাকে? কে হয় ওর? কেউ না, ক্ষিতীশ হাতের 2টো আঙুল দেখিয়ে বলল। 1 বাটি চা নিয়ে ঠায় 2 ঘন্টা বসে থেকে ওখানে শীতদাঁড়া বেঁকিয়ে ফেলেছি। তা কি আর বেরোয় খুপড়ি থেকে? পর্দার এপিঠ থেকে আমি ওধারে হারামজাদির খিলখিল হাসির শব্দ শুনেছি। তুমি এবার জিজ্ঞেস করে দেখো না কি বলে। এই, ওই ছেলের সঙ্গে তো জানাশোনা কবে থেকে? কোথায় থাকে ও? চোখ লাল করে রমেশ প্রশ্ন করল। কথা বলছিস না কেন? উত্তর দে, কোথায় থাকে ছোঁড়া? পার্ক স্ট্রিট। তোর সঙ্গে কোথায় দেখা? আগে পরিচয় ছিল? বেবি মাথা নাড়ল। হাসপাতালে দাদাকে দেখতে এসেছিল সন্তোষ, দাদার ফ্রেন্ড। ওদের পাড়ায় আমরা ছিলাম। তা তো ছিলি, কিন্তু এতক্ষণ চায়ের দোকানের খুপড়ির মধ্যে বসে দুজন করছিলি কি? দাদার ফ্রেন্ড? বিশ্রী একটা শব্দ করলে রমেশ গলার। বেবি নীরব। দাদার ফ্রেন্ড কাজে ইনিরও বন্ধু? সহজ কথাটা তুমি ধরতে পারছো না কেন? ক্ষিতীশ রমেশের দিকে না তাকিয়ে বেবিকে দেখছিল। হ্যাঁ, আমার চোখে ধুলো। তুই আমায় অন্ধকারে রেখে তোর পার্ক স্ট্রিটের সন্তোষকে নিয়ে চায়ের দোকানে বসে ঢলাঢলি করবি? এত বড় বুকের পাটা, বেরিয়ে যায় এখান থেকে। আমি আমি ক্রুদ্ধ ক্ষিতীশকে শান্ত করতে রমেশ একটা হাত শূন্যে বাড়িয়ে দিল। আহা, তুই এত বেসামাল হয়ে পড়লে চলবে কেন? দাঁড়া, আমি বলছি, আমি বোঝাই। তুমি বুঝিয়েছ। তোমার বোঝানোর বড় তোয়াক্কা করে শেয়ানা মেয়ে। ও যে দিনকে দিন কত বড় বজ্জাত বদমাশ হতে চলেছে তা তুমি টের পাবে কি করে? আমাকে তোমাকে ঘুমে রেখে ওর কাজগুলো ঠিক করে যাচ্ছে। কথা বলছিস না কেন? রমেশ আর বসে নেই, উঠে দাঁড়িয়ে গর্জন করে উঠল। কি কথা হচ্ছিল এতক্ষণ পার্ক স্ট্রিটের সেই ছোকরার সঙ্গে? কি নিয়ে হাসাহাসি হচ্ছিল? বেবি নখ খুঁটছিল, মুখ তুলে আসতে বলল, হাসিনি তো। আলবাত হেসেছিলি। ক্ষিতীশ চিৎকার করে উঠল। আবার মিথ্যে কথা বলবি তো কিলিয়ে হাড় ভেঙে দেব। আমার কানকে ফাঁকি? তুই ডালে ডালে চলিস আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, হাসিসনি? কানে আমি তুলো গুজে বসেছিলাম সেখানে। বেবি চুপ করে কাঁদছিল। রমেশ আবার চেয়ারে বসে পড়ল। শিবনাথ একদিন কপি খেতে বেড়াতে গিয়ে ঝোপের পাশে দাঁড়িয়ে বলায়ের মেয়ে ময়না ও রুনুকে পার্ক স্ট্রিটের টাই স্যুট পরা সন্তোষকে নিয়ে কথা বলতে শুনেছিল। আজ তার মনে পড়ল, এবং সন্তোষ মাঝে মাঝে রুনুর সঙ্গে দেখা করতে এ বাড়িতে এসেছে। আজ রুনুকে হাসপাতালে দেখতে আসা অস্বাভাবিক না, এবং বেবিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে চা খাওয়াও অসম্ভব না। কিন্তু সেখানে 2 ঘন্টা বসে দুজনে গল্প স্বল্প বা হাসাহাসি সত্যকে মিথ্যা বুঝতে না পেরে শিবনাথ শুধু হাঁ করে তাকিয়ে বেবির কান্না, ক্ষিতীশের আস্ফালন এবং রমেশের কখনো গর্জন করে ওঠা, কখনো শান্ত হয়ে থাকার ছবি দেখতে লাগলো। বোঝাও, তুমি বুঝিয়ে দেখো কে গুপ্তর মেয়েকে যদি লাইনে আনতে পারো। আমার দোকানও না, কর্মচারীও না। ঠেকতে তুমিই ঠেকবে, আমার কি? বলে ক্ষিতীশ পেরেকে ঝোলানো একটা র্যাপার টেনে নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতে আরও কি নিজের মনে বিড়বিড় করতে করতে দোকান থেকে হন হন করে বেরিয়ে গেল। বুঝলেন মশাই, আমার হয়েছে সব দিকে বিপদ। রমেশের কথায় শিবনাথ চোখ তুলল, শুধু কথা বলল না। রমেশ অনেকটা নিজের মনে ভাবতে লাগলো।
ঘরে হাঁড়ি চড়ে না, দিনের পর দিন উপোস থাকা হয়, ভালো মনে আমি জায়গা দিলুম এখানে, তাই এরকম করলে, চলাফেরা সংশোধন না করলে বাধ্য হয়ে আমাকে ছাড়িয়ে দিতে হবে। বেবি চোখ মুছছিল। তা তুই মনে মনে কি ঠিক করেছিস? এখন আমি বাড়ি যাব, মা চিন্তা করছে। রমেশ সজোরে মাথা নাড়ল। হ্যাঁ, তা তো যাবি। আমিও এই বেলা দোকান বন্ধ করব। তা এখন এই নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে প্রত্যেক দিন নিয়ে। ভাইকে দেখতে গেলি হাসপাতালে, গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা মারা হলো একটা বাঁদরের সঙ্গে। এসব একেবারে বন্ধ করতে হবে যদি আমার কাছে থাকতে চাও। আর তাছাড়া, একটা ঢোক গিলে আপাদমস্তক বেবিকে 2-3 বার লক্ষ্য করে রমেশ শিবনাথের দিকে চোখ ফিরিয়ে বলল, তুমি যে এখনো কচি খুকিটি আছো সে কথা ভুলে যাও। রীতিমতো বড় মেয়ে হয়ে গেছো, কি বলেন? শিবনাথ নিঃশব্দে ঘাড় নেড়ে রমেশকে সমর্থন করল। বেবি গায়ের ফ্রকটা হাঁটুর নিচে টেনে দিয়ে তেমনি মুখ গুঁজে বসে। যাও, আজ ঘরে যাও। যে কথাগুলো বললাম মনে রেখো। ক্ষিতিসাজ আবার ভয়ানক চটেছে তোমার ওপর। কেন মাঝে মাঝে এমন চটে নিশ্চয়ই বুঝতে পারো, তুমি ছোট না। রমেশ থামতে বেবি আস্তে আস্তে উঠে দোকান থেকে বেরিয়ে গেল। রাস্তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে রমেশ কি যেন ভাবে। শিবনাথ ভাবছিল, হঠাৎ আপনা থেকে মুখ দিয়ে বেরিয়ে পড়ল, কে গুপ্তর ছেলে কি শিগগির সেরে উঠবে? প্রশ্নটা রমেশের কানে যেতে সেদিকে ঘাড় ফিরিয়ে দার্শনিকের মতো একটুখানি হাসল। জানি না, ও ছেড়ে দিন মশাই। যাদের ছেলে তারা কত খোঁজ রাখছে দেখছেন তো, আর খোঁজ রেখে হবেই বা কি। রমেশ আর হাসল না, চোখ দুটো গোল করে গলার স্বর ফিসফিস করে তুলল। আপনি তো ভিতরের খবর জানেন না। বাড়িওয়ালার জুলুম চলবে না, বাড়িওয়ালার গাড়ি রুখতে যাওয়া, এসব হলো বানানো কথা, সাজানো গল্প। আসল ব্যাপার আরো গুরুতর। কি রকম? শিবনাথ দম বন্ধ করে রমেশের কথা শুনছিল। হারামজাদা, হ্যাঁ, কে গুপ্তরই অতটুকুন ছেলে আরো কতগুলো গুন্ডার সঙ্গে মিশে গাড়িটা আটকাতে গেছিল অন্যরকম উদ্দেশ্য নিয়ে। পারিজাত গাড়িতে ছিল না, ছিল তার দারোয়ান, আর তার এখানকার কারবারের আমদানি নগদ 1030 টাকা। জায়গা ভালো না, তাই টাকাটা এখানে না রেখে পারিজাত রাম সিংকে দিয়ে বালিগঞ্জে বাপের কাছে পাঠিয়ে দিচ্ছিল, কাল ব্যাংকে জমা দেওয়া হবে বলে। রাম সিং বলল এ কথা? চোখ গোল করল শিবনাথ। পলিটিক্যাল রবারি? পলিটিক্যাল কিনা জানি না মশাই। রমেশ বিশেষ প্রসন্ন হল না শিবনাথের কথা শুনে, বরং চেহারাটা আরো বিকৃত করে বলল, চারদিকে বেকার সমস্যা, ভাতের সমস্যা, রুজি আছে তো তার সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারছে না মানুষ। জিনিসপত্র দিনকে দিন আকড়া হচ্ছে, অভাব মশাই, সর্বত্র অভাব। আর তার ফলে চোরের সংখ্যা বাড়ছে, গাঁট কাটার দল বাড়ছে, ডাকাতি রাহাজানি রাত দিন লেগেই আছে। যেন দম দিতে একটু থেমে পরে রমেশ বলল, এই বেলেঘাটা, চিংড়িঘাটা, ট্যাংরা, নারকোলডাঙ্গায় মিলিয়ে না হলেও কমসে কম 50টা গ্যাং আছে, তার খবর রাখেন কিছু? রমেশ টেবিলের ওপর আঙুলের বাড়ি দিয়ে বলল, পলিটিক্যাল বলছেন? সেসব মশাই আগে ছিল, যবে ব্রিটিশ ছিল। এখন স্রেফ খাদ্য সমস্যা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এবং যাবে দেখুন না, আরো 2 দিন সবুর করুন না। কথাটা বলে ভুল করেছে বুঝতে পেরে শিবনাথ লজ্জায় ঈষৎ হাসল। হ্যাঁ, সেসব এখন একরকম নেই। অবাক লাগছে এই বয়সের রুনুটা কেমন করে এসব দলে গিয়ে মিশল। রমেশ কথাটা হঠাৎ বলল না, রাস্তার দিকে চোখ রেখে গভীরভাবে আবার যেন কি চিন্তা করল। তারপর একসময় ঘাড় ফিরিয়ে সতর্ক চাপা গলায় বলল, কি করে মিশল, কখন মিশল সেসব তো পরের কথা। রাম সিং ইচ্ছে করে চাপা দিয়েছে, না বেমক্কা ছুটতে গিয়ে ছোড়া গাড়ি চাপা পড়ল, সেসব আলোচনা পর্যন্ত এখন বন্ধ রাখুন। আমি আজ সকালে কে গুপ্তকেও এখানে ডেকে এনে বুঝিয়েছি। কেন আপনি বুঝতে পারছেন? এসব নিয়ে এখন বেশি নাড়াচাড়া করতে গেলে বিশ্রী ব্যাপার দাঁড়াবে। যতটা সম্ভব চুপ থাকা ভালো। হ্যাঁ, আমাদের সকলের। আমরা সবাই এক বাড়িতে আছি, এটা তো আর অস্বীকার করা যায় না। একটা ডাকাতি মামলায় ছোঁড়া জড়িয়ে পড়লে আমাদের 5 জনকে পুলিশ টানা হ্যাচড়া করবে। তা তো বটেই, তা খুবই সত্য। শিবনাথ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে 2 বার মাথা নাড়ল।
পলিটিক্যাল আন্দোলন, এই ধরুন যেমন ভাড়া বন্ধ করো, বাড়িওয়ালার জুলুম চলবে না, ট্যাক্স দান রহিত করো, এসব কেস বরং পুলিশ আজকাল একটু নরম চোখেই দেখছে। কেননা কেবল এই ধোঁয়া খেয়ে সরকারের গায়ের চুল চাঁদেরা খুব কমই ছিঁড়তে পারছে। কিন্তু ডাকাতি ফাকাতি দেখলেন তো, পর পর কলকাতা শহরের ওপর ভর দুপুরে কটা লুট হয়ে গেল, পুলিশ হদিশই পেলে না কিছু। কাজেই এখন আমাদের পাড়ায় এরকম একটার চেষ্টা হয়েছে, এবং এক আসামি পালাবে দূরে থাক, জখম হয়ে হাসপাতালে আছে জানতে পারলে পুলিশ সব ব্যাপারটা কেমন কড়া হাতে চেপে ধরবে খেয়াল রাখেন। তা তো বটেই। শিবনাথ আবার মাথা নাড়ল। পারিজাত কি পাল্টা কেস ফেস? কথাটা শেষ হবার আগে রমেশ মাথা নাড়ল। পারিজাত সেই ছেলেই না মশাই, পাক্কা জেন্টলম্যান। ওর তো আর ঘরে খাওয়ার অভাব নেই যে একটা কথা শুনে অমনি হুট করে মেজাজ খারাপ করবে। তাছাড়া আপনারা তার প্রজা, রুনু এবাড়ির ছেলে, ভালোভাবে জানে সে যা হবার হয়েছে। হ্যাঁ, তবে যদি গুপ্ত এই নিয়ে থানা পুলিশ করতে যায় তো বিপদ আছে। পারিজাত কিছুতেই ছাড়বে না। কাজেই ও যখন চুপ করে গেছে, আমাদেরও এই নিয়ে আর। তা তো বটেই, তা তো বটেই। রমেশ লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। যাকগে, অনেক বাজে কথা হলো। কি যেন তখন বলছিলাম? হ্যাঁ, বলাই ব্ল্যাক মার্কেটের ব্যবসায় নেমেছে। পাঁচুশালা নিন্দাবাদ শুরু করেছে। আরে চুরি কেনা করে, তোরা করিস, আমি আপনি করেন সুবিধা পেলে। আমি মিথ্যে বললুম? জিজ্ঞাসা করবেন কিরকম? ধরুন আজ রাস্তায় বেরোলেন, পকেটে পয়সা শর্ট আছে, ট্রাম কি বাসে চলতে গিয়ে দেখলেন কন্ডাক্টর ভুলে পয়সাটার চাইলে না। নামবার সময় মনে পড়ল টিকিট কাটা হয়নি। তখন কি আর ডেকে কন্ডাক্টরকে পয়সা দিয়ে দেবেন আপনি? আমি তো দিই না, কেউ দেয় না। সুবিধে পেলে, বুঝেছেন, 500 টাকা মাইনের চাকুরে হোক কি বেগুন ফিরি করে খাক, সবাই গাঁটের পয়সাটা ধরে রাখতে চায়। একটা নকল দুয়ানি হাতে এসে গেলে আপনি সেটা জলে ফেলে দেন কখনো? আমি তো দিই না, কেউ দেয় না। বরং ফাঁকে ফিকিরে 2-5 জায়গায় চেষ্টা করে ওটা চালিয়ে দেবার দিকেই আমাদের নজর থাকে। এগুলো কি চুরি না? আইনকে ফাঁকি দেওয়া না? বলুন, চুপ করে আছেন কেন? কথার শেষে রমেশ মৃদুমন্দ হাসল এবং অত্যন্ত স্বাভাবিকভাবে শিবনাথের দিকে তাকালো। যুক্তিগুলো সরাসরি অস্বীকার করতে পারল না শিবনাথ। সামান্য হেসে সেও মাথা নাড়ল। রমেশ বলল, রায় সাহেবের বাড়ির ছেলেপুলেকে পড়াতে গিয়ে সেখান থেকে গলা ধাক্কা খেয়ে বিদায় হয়ে এসে বিধু এখন লোকের নামে নিন্দা গাইবে। পাঁচুর সেলুনে বসে ওকে নিজের ছেলে খেটে পয়সা আনবে বলে তাড়াতাড়ি একটা তেল মালিশের দোকান খুলতে পরামর্শ দেবে। এ তো জানা কথা। উল্লুকটাকে দেখলে আমার গা ঘিনঘিন করে মশাই। বলাই ও রমেশ সম্পর্কে নিন্দাবাদটা ইদানিং একটু বেশি আরম্ভ করেছে বলে বিধু মাস্টারের ওপর রমেশ ভীষণ চটে আছে। শিবনাথের বুঝতে কষ্ট হয় না। তবু প্রসঙ্গটা এখানে শেষ হলে ভালো হয়, এবং শিবনাথও উঠতে পারে চিন্তা করে সে বাইরের দিকে তাকিয়ে যখন উসখুস করছিল, রমেশ হঠাৎ মুখটা সরিয়ে এনে মোলায়েম গলায় বলল, ভালো কথা, দীপ্তি কি আপনাকে চাটা দিয়েছিল? শব্দ না করে শিবনাথ হাসল। নিজের পরিচ্ছন্ন বেশভূষা, হাত পা নখ, নতুন রং করা জুতোর দিকে একবার চোখ বুলিয়ে ও হাত দিয়ে দাড়ি কামানো পালিশ গালটা অনুভব করে শিবনাথ বলল, না, বলেছি আপনাকে আজ পারিজাতের মহিষীর মেজাজ খুব ভালো ছিল না। গিয়ে বসতেই সেসব কথা শুরু করে কাঁদা কাটা করলেন। বুঝেছি বুঝেছি, শুনলাম তো বললেন তখন। তবে এটা সাময়িক, টেম্পোরারি অশান্তি বড়লোকের ঘরেও থাকে বই কি। যাকগে, চিন্তা করবেন না, আপনার সেখানে হয়ে যাবে, হয়ে গেছে ধরে নিন। কেন বললাম বুঝতে পারছেন নিশ্চয়। একটা চোখ বুজে রমেশ হাসতে শিবনাথ ঠোঁট বাঁকা করে হাসল। আচ্ছা, চলি আজ। আসুন। রাস্তায় বেরিয়ে শিবনাথ রমেশের অন্য সব ভুলে গিয়ে দুটো কথাই চিন্তা করল বেশি। নোংরা বিধুকে পারিজাত গিন্নি অর্ধচন্দ্র দিয়ে বিদায় করেছেন, আর শিবনাথ সেখানে পা দিতে না দিতে তার কাছে অন্তরের সব কথা খুলে বলেছেন। শিবনাথকে চা খেতে দেওয়া হয়েছিল কি? রমেশের এই প্রশ্নটাও বারবার তার ছোটখাটো কথা, সাধারণ এক একটা ঘটনা কত বেশি সাহায্য করে অন্ধকারে রাস্তায় চলতে চলতে শিবনাথ ভাবল। ভাবনায় ছেদ পড়ল তার বাদাম গাছের তলায় এসে।
এখানেই কে গুপ্তর ছেলে কাল গাড়ি চাপা পড়ে। ঝিঝি ডাকছিল, অল্প হাওয়ায় গাছের পাতাগুলো খসখস করছিল। যতটা সম্ভব দ্রুত ব্যস্ত পায়ে শিবনাথ গাছটা পার হয়ে গেল। আজ গ্যাসের বাতিটা কেন জ্বালানো হয়নি, নাকি জ্বালানো হয়েছিল নিভে গেছে, চিন্তা করল সে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৫০ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।